সুস্বাগতম। মুহূর্তকালের স্ফুলিঙ্গ থেকে কবিতার জন্ম। সমাজ সমকালের ধ্রুপদী সঙ্গীত হয়ে ওঠে যথার্থ কবিতা। কবিতার মধ্যেই থাকে কবির গভীর প্রতীতি। এ প্রসঙ্গে মনে পড়ে জীবনানন্দ দাশের সেই উক্তির কথা। তিনি বলেছেন, কেউ গদ্য লেখক, কেউ সাহিত্যিক, কবি সৃষ্টিতে ধরা পড়ে নতুন এক জীবনের চেতনা। কবিরাই হলেন সমাজের পথপ্রদর্শক। তারাই নতুন নতুন সৃষ্টির পথ দেখান। সাহিত্য রসিক মাত্রই জানেন সাহিত্য রচনার মাধ্যমে হলো দুটি, একটি গদ্য, অপরটি পদ্য। গদ্য সাহিত্যের মধ্যে যতগুলি ভাগ বিভাগ ও পরিভাগ আছে, তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বাংলা কাব্যের গদ্যছন্দ। এই বাংলা কাব্যের গদ্যছন্দের কবিতা নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নতুন প্রজন্মের কবিদের সৃষ্টি বাংলা কাব্যে গদ্যছন্দ। বিংশ শতকের প্রথমার্ধে কবিতার গদ্যছন্দের যে রূপ ছিল, দ্বিতীয়ার্ধে তাতে এলো নতুনত্ব, বিশেষ করে কবিতার বহমানতায়। প্রথম দিককার কবিতার গদ্যের রং লাগলো, ঢংও ছিল প্রবহমান পয়ারের তরঙ্গায়িত। বাংলা কাব্যে বর্তমান সর্বাধিক আশ্রয় করেছে গদ্যছন্দকে। আধুনিক বাংলা কবিতা প্রচলিত তিনটি প্রথাগত গদ্যছন্দকে অবলম্বন করে বিকশিত হয়ে শুরু করেছিল ঊনবিংশ শতকের প্রথম আরম্ভ থেকে। মধুসূদনের কাব্যসৃষ্টি তার উদ্বোধন ঘটলেও রবীন্দ্রনাথের তাতে উক্তি তিনটি ছন্দ কাব্য রসানুভূতি সৃষ্টিতে অন্যতম শৈলীর রূপ অর্জন করেছে। এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা কাব্যে রোমান্টিক চেতনার বর্ণবৈভব, উদ্দিক কল্পলোকে বিচরণের মহিমাময় মায়াবিলাস ছন্দের তরঙ্গমালায় যেন অতুল আলোর অজস্র প্রসাদ খুলে দিয়েছিল। বঙ্গের মনীষী লোকের পূর্বাচলে প্রখর মধুর দীপ্তি নিয়ে উদ্ভাসিত হলেন তার নান্দনিক চেতনার শ্রেষ্ঠ আধার রবীন্দ্রনাথ। তার কাব্য কবিতায় অনির্বচনীয় মায়াময় আবহে রূপসী কাল, অরূপ মহাকাল, শাশ্বত জীবনবোধ, আনন্দ বিরহ নিরাসক্ত জীবনবোধের প্রত্যয় মানুষের অন্তর্জগৎকে লালিত করেছে লালিত ছন্দে শৈলীর সঙ্গত। বাংলা ছন্দতত্ত্বের চর্চায় সাধারণত বাস্তুনিষ্ঠ আলোচনা করে থাকেন তাত্ত্বিকেরা। তাতে ছন্দের জাত বা শ্রেণী এবং রূপ বিশ্লেষিত নির্ণীত হয়, কিন্তু ছন্দের অবিশ্লেষ্য এমন কিছু অপরিহার্য দিক আছে যার আলোচনা একান্তভাবে দরকার, অথচ যে বিষয়ে ছন্দবিদগণ বিস্ময়করভাবে উদাসীন রেখেছেন। কাব্য সাহিত্যে বলা হয় ভাব ও ভাষার মধ্যে পার্বতী পরমেশ্বরের মতো সর্বোত্তম সম্পৃক্তি। এই ভাষার সঙ্গে ছন্দের রয়েছে অপৃথক যত্ন নির্ভক আত্মীয়তা। কবিতায় পাঠকের মনে বাজে তা আসলে ভাব ও ভাষার যুগল প্রবাহের অনুরণন। এই প্রবাহেই অবিশ্লেষ্য ছন্দ। ধ্রুপদী কবিতার ভাবরূপের এই অনন্য অধ্যয় যে কোনো সাহিত্য লক্ষিত হয়। কবিতার ভাবের উচ্চারণে কবিতার এবং কবির অনুভব ভেদ্য দোলা থেকে সৃষ্টি হয় বাইরের বিশ্লেষ ছন্দ শৈলী। তার সঙ্গে ওতপ্রোতভাবে যোগ থাকে কবিতার শব্দচয়ন ও শব্দের চেষ্টতম সঞ্চার। রূপধারতের প্রকৃতপক্ষে অরূপ আধের অপরূপ মুক্তিবিহার। রবীন্দ্র ভাষায় সেই মর্মবাণী শুনতে পাই আমরা। সুর আপনে ধরা দিতে চায় ছন্দে, ছন্দ ফিরিয়ে ছুটে যেতে চায় সুরে। ভাব পেতে চায় রূপের মাঝারি অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারি ছড়া। কোনো কবিতায় লেখা হয় একটি বিশেষ ছন্দরীতিতে। এই রীতি আপাতত বহিরঙ্গ, তবু তার সঙ্গে ধ্বনির ব্যঞ্জনার আস্বাদনযোগ্য নিবিড় যোগ থাকে। তাই কোনো চিরাচরিত শিল্প কবিতার রূপ এর সার্থকতা অভিপ্রেত।
তার পরিবর্তনে কবিতার স্পন্দন বিঘ্নিত হয়। আমরা সাধারণত আলোচনায় বলি কবি এই ছন্দে কবিতাটি লিখেছিলেন, কিংবা কবিতাটি কবি অমুক ছন্দে লিখলেও পারতেন। তখন সে কথার প্রকৃত কোন তাৎপর্য থাকে না, কেননা কবিতা যে বিশেষ ছন্দে শৈলীতে রচনা করেছেন তার পরিবর্তন ঘটে কবিতাটি লিখতে পারতেন না। আসলে ভাবের গতি কবিতার প্রকৃত ছন্দ। মনের আবেগের উচ্চারণের সঙ্গে আসে ছন্দের আন্দোলন। ফুলের সঙ্গে যেমন গন্ধ বা বর্ণ আপনি আসে, ছন্দ তেমনি কবিতার বোধের একান্ত সহচর। কবির বুদ্ধির আয়োজন হয়। অলঙ্কারে শাস্ত্রে এক গোষ্ঠী যখন বলেন রীতিরাত্মা কাব্যস্য বা ধ্বনিয়াত্মা কাব্যস্য, তখন একটু লক্ষ্য করলেই সংজ্ঞাগুলির সীমাবদ্ধতা ধরা পড়ে। কেবল রীতি যেমন কাব্য হতে পারে না, আবার ধ্বনিও তেমনি রূপ থেকে রূপায়িত হয়ে রূপহীন অপরূপ সত্য নয়। বিশ্লেষ্য পুষ্পের সৌরভ লতা থেকে পুষ্প সৌরভ উত্তোলিত হয় না। কাব্যধ্বনিও তেমনি ভাব ও রূপের সংস্পৃক্ত আয়োজনজাত অনাচ্ছেদ পূর্ব রসবস্তু। কবিতা পাঠের ভালো লাগার আবেষ্টুত এখানেই সুরময় হয়ে ওঠে। প্রাচীন আধুনিক মিলিয়ে যে 7-8টি ছন্দ বৈচিত্র্যে বাংলা কবিতা রচিত হয়, তাদের একটি কোনো বিশেষ নিয়মের কবিতা পাঠ করে বোঝা যায় যে কবিতাগুলির বইয়ের হিসাবে একটি আপাতত ছন্দ সমতা আছে, কিন্তু তার ধ্বনি স্পন্দনে সুর বিবঙ্গে আসে ভিন্নতর রূপ। তাই বলা যায় প্রত্যেকটি কবিতা আপন ভাব সম্পদে তার তমরূপের কারণে সম্পূর্ণ স্বতন্ত্র ছন্দ স্পন্দনযুক্ত। একজন মানুষ যেমন অন্যজনের সঙ্গে কায়িক গঠনে এক হয়েও মৌল প্রকৃতিতে ভিন্ন, প্রত্যেকটি সৎ কবিতায় তেমনি পৃথক ছন্দ নির্মাণ। বাংলা কাব্যে মধ্যযুগ থেকে 19 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ছন্দ ছিল একটি প্রকাশভঙ্গি মাত্র। দ্বিতীয়ার্ধে দেখা দিল শিল্পরূপ। বাংলা কাব্যের ভগীরথ মধুসূদন ভাবের ক্ষেত্রে যেমন গঙ্গার ধারা নিয়ে এলেন, রীতির ক্ষেত্রে তেমনি নির্মাণ করলেন ছন্দশৈলীর পুরাতন সজ্জার নতুন বিন্যাসে কাব্য পেল ব্যঞ্জনার নতুন আঙ্গিক। এক রবীন্দ্র কাব্যে পাওয়া গেল সেই রীতির বসন্ত স্পর্শ, অচেতন ঐশ্বর্য। 20 শতাব্দীর প্রথম যুগে এই ছন্দ দ্বারা বহু প্রতিভার স্পর্শে অভূতপূর্ব বিস্তার লাভ করে। শিল্প বিকাশের অভিঘাত পৃথিবীর আর্থসামাজিকতার গভীর তলাশায়ী জীবন জটিলতার নতুন মাত্রা যোগ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এলো বিস্ময়কর অনিশ্চয়তা। মানুষের মননে যুগ যুগ লালিত জীবনবোধ, বিশ্বাস ও কল্পনার সুরসুষমায় বিপরীতে দেখা দিল সংশয়িত বিপন্নতা, রিক্ত বিছনা, ধরিত্রীর শূন্যতার করাল রূপে প্রত্যক্ষগোচর হয়ে উঠল। কাব্যভাবের এই অকাল ভাবিত ভিন্ন সুরে এলো ভিন্ন ভাষা, এলো গদ্য কবিতার শৈলী। কোনো না কোনো ছন্দতাত্ত্বিক বলেন বাংলা কাব্য গদ্য ছন্দ পাশ্চাত্যের ছন্দরীতির প্রভাবজাত। তাদের যুক্তি মধুসূদন পাশ্চাত্য প্রভাব বাংলা পয়ার ছন্দে নানাবিধ মুক্তি ঘটিয়ে যে অমৃতাক্ষর ছন্দের অবতারণা করেছিলেন, সেই রীতি থেকে পরবর্তীকালে গদ্য ছন্দ শৈলের উদ্ভব। তবে একথা সর্বত্র সত্য নয়। কোনো ছন্দশৈলী কোনো কবিকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সেই শৈলীকে কাব্যে প্রয়োগ করা খুব সহজ ব্যাপার নয়। আমরা বলেছি কবিতার ভাব ও শৈলী উভয়ই প্রতিভা ও আবেগের প্রকাশ। ঋণ করা রীতির অরূপ সঙ্গ ও ভাবে মেলে না, যদি না তা প্রতিভার দ্বারা অধিকৃত অন্যতর সত্য হয়ে ওঠে। প্রকৃতপক্ষে গদ্য কবিতার ছন্দ শৈলীর বীজ সুপ্ত ছিল প্রাচীন ও মধ্যযুগের অন্যতম বৈচিত্র্যপূর্ণ ছন্দ পয়ারের মধ্যে। এই ছন্দের দীর্ঘচারণ পঠন গঠন ভাবের বিস্তারের অনিবার্যতায় উদ্ভূত হল প্রমোহন পয়ার ও দীর্ঘ প্রয়ার। মধুসূদন সেই পয়ারের চরণান্তে ভাবে যে সমতা ঘটত সেই শৃঙ্খলাটাকে অস্বীকার করে ভাবকে দিলেন
ইচ্ছাগতির স্বাধীনতা, চরণপ্রান্তিক মিত্রতাও দিলেন গুছিয়ে। গিরিশ ঘোষের নাটকে এই অমৃতাক্ষরেই ভগ্নরূপ দেখা গেল। তবু রবীন্দ্রনাথের সোনার তরী, চিত্রা, চৈতালি, কথাকাহিনী প্রভৃতি কাব্যে থেকে বিংশ শতাব্দীর 2 শতকের বাংলা কাব্যের মূলত ছন্দেরই প্রাধান্য ছিল। পাশ্চাত্যের কাব্যের ভাষা ও গদ্য ছন্দ শৈলীর প্রবর্তন কেবল সেই সংযোগের একমাত্র ফল নয়। বাংলা কাব্যে নিবৃত্ততার জন্ম বিকাশ ঘটেছিল স্বাভাবিক নিয়মে। বলাকা কাব্যের মুক্তক ছন্দে বেড়া ভাঙ্গার সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠল। আরও 3 দশকে শুরু থেকে গদ্য ছন্দে বাংলা কাব্যের নতুন রূপ দেখা দিল। ছন্দশৈলী ধারাবাহিক বিবর্তনে অবশ্যম্ভাবী পরিণাম হিসাবে বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সুধীরচন্দ্র দত্ত, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণুদী ও জীবনানন্দের কবিতায় তার পরিচয় পাওয়া যায়। স্বপ্নবোধ জীবনবোধের পরিবর্তে বিশ্বযুদ্ধোত্তর নিঃস্ব রিক্ত বিশ্বাসহীন সংশয়হীন মানব জীবনে পৃথিবীর নির্দয় কঠিন রূপ ফুটে উঠল। নির্মম হতশ্রী জীবনের দীর্ঘশ্বাস ভরা গদ্যময় শীতার্থ প্রবাহের ছায়া বিস্তারে কবিরা দেখলেন বাস্তবে মননে আদি বাস্তবতায় নির্ভর এক রিক্ত দার্শনিক বোধের তার স্বাভাবিকভাবে বইতে অপারগ হল কাব্যের লালিত বাণীর মায়ামধুর স্নিগ্ধতা। গাদ্যিক জীবনের নির্মোহমূর্তি পূর্ণ রূপ পেল গদ্যছন্দের গাম্ভীর্যে। রবীন্দ্রনাথ সঙ্গতভাবে গাদ্যিক নির্মাণের অনিবার্যতা মেনে নিয়ে লিখেছিলেন, আমি অনেক গদ্যকাব্য লিখেছি যার বিষয়বস্তু অন্য কোনো রূপে প্রকাশ করতে পারতুম না। প্রকৃতপক্ষে সমকালের বিপন্নবোধকে প্রচলিত কাব্যে ছন্দে ঠিক প্রকাশ করতে পারছিল না। অপেক্ষা ছিল অন্যতর কাব্যছন্দের গদ্য ভাষায় লাগল গদ্যের রং আর কাব্যের সুরাবেশ। কল্লোল যুগের কবিরাও শুধু প্রথাগত ছন্দের পরিকাঠামো বজায় ছিল। আত্মস্পন্দন স্লথ গতির হয়ে আসছিল। ভিতরে ভিতরে ছন্দরূপ লাভ করেছিল বাংলা কবিতা। এই ছিল নবছন্দ শৈলীর পূর্ণতার প্রাক নির্মাণ কাল। এতদিন কাব্যিক ভাষায় সজ্জল রূপ ছিল কবি বহিরাগতের মধ্যে। শানিত তরবারির মতো ঝকঝক নির্মোদ গদ্যছন্দে কাব্যলোকের ঐশ্বর্যকে প্রসারিত পূর্ণ ব্যঞ্জনে উদ্ভাসিত করল। তবে একটা বিশেষ কথা অবশ্যই সচেতন থাকতে হবে যে গদ্যের কাব্যময়তা আর কাব্যের গাদ্যিক রং এক জিনিস নয়। গদ্যে থাকে নির্দিষ্ট লক্ষ্য আর গদ্য কাব্যে একথা অনেক সুর হয়ে বাজে। গদ্যে সসীম প্রত্যক্ষতা থাকে, গদ্য কবিতায় থাকে অসীম ব্যঞ্জনা। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।